চার দেয়ালের বাইরে যে সীমাহীন সম্ভাবনা রয়েছে তা খুঁজে বের করুন। ব্যর্থ হলেও আবার নতুন করে শুরু করার সুযোগ সবসময়ই থাকে। আপনি নিজেকে মুক্ত করতে পারেন আর অনেক উঁচুতে উঠতে পারেন। আমার নিজেকেই প্রয়োজন ছিল এই আমি হয়ে ওঠার জন্য। আপনি যদি নিজের সেরা রূপটা বের করে আনতে পারেন তবে কেন করবেন না? পদক্ষেপ নিন এবং কাজটা করেই ফেলুন। আমাদের সবসময় শেখানো হয়েছে কিভাবে শক্তিশালী ও অদম্য হতে হয়, এবং আমি একজন বাটাক হিসেবে জন্ম নিয়ে খুব গর্বিত। বাটাক মানেই যোদ্ধা। আমার বয়স যখন 11, আমার বাবা মারা যান। তখন আমার পৃথিবীটা যেন ধসে পড়েছিল। সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। বাবা হারানোর গভীর শোক, বেঁচে থাকার তাগিদ ও এগিয়ে যাওয়ার দায়, এটা নিশ্চিত করা যে আমাদের টেবিলে যেন খাবার থাকে। তখন আমার আর কোনো উপায় ছিল না। আমার নাম ফ্লোরা ক্রিস্টিন। আমার জন্ম উত্তর সুমাত্রায় এবং আমি একজন পেশাদার সার্ফার। আমার মা আমাকে জাকার্তায় পাঠিয়ে দেন। সপ্তাহের ছুটির দিনগুলোতেও আমি একটি কোম্পানিতে কাজ করতাম আর রাতে বিশ্ববিদ্যালয়ে পড়তাম। এভাবেই আমি নিজের খরচ, আমার পড়াশোনা আর ভাইয়ের খরচ চালিয়েছি। কোনো ছুটি ছাড়া মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন টানা কঠোর পরিশ্রম করা সত্যিই কঠিন ছিল। 2014 সালে শেষ পর্যন্ত আমি অনুভব করলাম আমার জীবনে একটি শূন্যতা আছে। তাই আমার ভাইয়ের হাই স্কুল শেষ হওয়ার পর অবশেষে তাকে বলার মতো সাহস আমি পেলাম, শোনো, আমার মনে হয় এবার তোমার নিজের পায়ে দাঁড়ানোর সময় হয়েছে। তোমার নিজের খেয়াল রাখতে হবে, কারণ আমার এখন নিজের খেয়াল রাখা দরকার। আমার জীবন নতুন করে শুরু করা জরুরি হয়ে উঠেছিল। নিজেকে ফিরে পাওয়ার জন্য আমার নিজেকেই দরকার ছিল। তাই আমি ব্যাগ গুছিয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ালাম। আমি বড় হয়েছি নিজের প্রতি অগাধ মূল্যবোধ এবং স্নেহ আর নিঃশর্ত ভালোবাসা নিয়ে। আমি বাবাকে কখনো মায়ের উপর চিৎকার করতে শুনিনি। আমি কখনো তাকে মায়ের সম্পর্কে অবজ্ঞার সুরে কথা বলতে শুনিনি। আমি এটা ভেবেই বড় হয়েছি যে যার সঙ্গে আমার বিয়ে হবে তিনি ভালো মানুষ হবেন এবং তিনি হৃদয়বান ও দয়ালু হবেন। আমার বিয়ের সময় আমার বাবা মা কেউই বেঁচে ছিলেন না। সবাই বলতো, এই দুনিয়ায় তুমি বড় একা। আমার এক আন্টি ছিলেন যিনি এই বিয়ের ব্যাপারে সাহায্য করেছিলেন, কিন্তু আমি তখনও প্রস্তুত ছিলাম না। আমি বন্দনা শাহ। আমি ভারতে বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত অন্যতম শীর্ষ আইনজীবী, লেখক এবং সামাজিক উদ্যোক্তা। শুরু থেকে মনে হতো কোথাও কিছু একটা ঠিক নেই, আর তারপর শুরু হলো মৌখিক নির্যাতন। তোমার বাবা মা তোমাকে কিছুই শেখায়নি, তুমি এভাবে কথা বলো কেন, তুমি এটা জানো না কেন? এরপর আমার উপর শারীরিক নির্যাতন শুরু হলো। এই সব কালশিটে দাগগুলো। আমার মনে আছে একটা পর্যায়ে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি জানতাম না কিভাবে কথা বলতে হয়। আমার মনে আছে বাড়িতে ওদের মধ্যে খুব বাজে ঝগড়া হয়েছিল। সবাই সেখানে ছিলেন, আমার শ্বশুর, আমার শাশুড়ি। আর তারপর ওনারা বললেন, না, ওই এসবের মূল কারণ। তারপর ওনারা আমাকে মারতে শুরু করলেন এবং ওনারা আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলেন আর বললেন, তুমি এবার ওখানেই থাকো।
আপনি মার খাচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, আর তখন রাত প্রায় 12:30। আমি সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বললাম, আমাকে এখনই চলে যেতে হবে। আর সেখান থেকে আমার জীবনের পরবর্তী ধাপ শুরু হলো। আমি আমার জীবন নতুন করে গড়ে তুলেছি। আমার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 750 রুপি ছিল, আর ছিল কোটি টাকার স্বপ্ন। আমার জীবনে মোড় ঘোরানোর মতো মুহূর্ত ছিল সেই কাজটা যেখানে আমাকে সম্ভবত 20টা চেয়ার বানাতে হতো, 10টা বুকশেলফ, 5টা ইজেল, আর আমি ছিলাম একা। And I was on my own. So I তাই আমি কাজটা নিলাম এবং শেষ করতে পারলাম। that was নিজেকে বোঝাতে পারার সেই অনুভূতিটা দারুণ ছিল যে আমি সক্ষম। I was capable. একজন নারী হিসেবে আমি সক্ষম ছিলাম। আমি আয়দা ইহসানি, আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি। আমি একজন কাঠ মিস্ত্রি এবং উদ্যোক্তা। আমি যেখান থেকে এসেছি সেখানে সফল হতে হলে আপনাকে আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হতে হবে। তাই যেহেতু আমি পড়তে ভালোবাসতাম আর সবাই আমাকে আইনজীবী বানানোর জন্য পথ ঠিক করে দিচ্ছিল, আমার হাতে মূলত অন্য কোনো উপায় ছিল না। স্নাতক শেষ করার পর আমি আর্থিক সংকটে পড়লাম। সেই পথে এগিয়ে যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়ল এবং আমি বার কাউন্সিল পরীক্ষা দিতে পারিনি। তাই আইনজীবী হওয়ার ক্যারিয়ার ওখানেই থমকে যায়। এটা ভীতিকর ছিল কিন্তু একই সঙ্গে মুক্তিরও, কারণ আমার জন্য যে পথটা ঠিক করা ছিল তা আর খোলা ছিল না। কিন্তু আমার সামনে ছিল একটা শূন্য ক্যানভাস। সেখান থেকেই সব শুরু হয়েছিল। আমি আবিষ্কার করলাম নিজের দুহাতে কোনো কিছু তৈরি করা কতটা চমৎকার। আমার জীবনসঙ্গীর সঙ্গে দেখা হলো এবং আমরা একসঙ্গে একটা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিলাম। তার সঙ্গে কয়েক বছর ব্যবসা করার পর আমাদের বিবাহ বিচ্ছেদ হলো এবং নিজেকে আমার প্রশ্ন করতে হলো যে একজন নারী হিসেবে আমি এটা করতে পারবো কিনা। এতগুলো চেয়ার, বুকশেলফ আর ইজেল সবগুলো বানানো শেষ হয়ে গেছে। এটি দেখে আমি সত্যিই কেঁদে ফেলি। আমি কেঁদেছিলাম কারণ শুরুতে নিজের ওপর আস্থা ছিল না যে আমার এটা চালিয়ে যাওয়া উচিত কিনা, এবং এটা আমাকে সেই অনুপ্রেরণাটা দিল যা আমার দরকার ছিল, শুধু আমার ব্যবসার জন্য নয় বরং সামগ্রিকভাবে নিজের জীবনের জন্য। আমি একটা কাজ পেলাম, একটা এনজিওর সঙ্গে কাজ করা শুরু করলাম এবং আমি খুব রোমাঞ্চিত ছিলাম। আর আমি আমার জীবন নতুন করে শুরু করলাম। আমি কি হতাশায় ছিলাম? সত্যিই আমি হতাশাগ্রস্ত ছিলাম। থেরাপিস্টের কাছে যাওয়ার মতো অর্থ আমার ছিল না। আমার কাজই হয়ে উঠল আমার থেরাপি। আর তখনই আমার মাথায় একটা সাপোর্ট গ্রুপ খোলার চিন্তা এলো। আমি বললাম, এমন অনেক মানুষ থাকতে পারে যারা আমার মতো কঠিন পরিস্থিতিতে আছে, যারা ব্যক্তি পর্যায়ে এমন নরক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের কথা বলার মতো কেউ নেই। আর এটা এমন একটা কলঙ্কজনক বিষয় যা সমাজ ভালো চোখে দেখে না। যখন আপনার ডিভোর্স প্রক্রিয়া শুরু হয় তখন সমাজের মাপকাঠিতে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায়। আমরা একত্রিত হতাম, এক কাপ কফি খেতে দেখা করতাম, কথা বলতাম, কেউ কাউকে বিচার করতাম না।
সাপোর্ট গ্রুপের সঙ্গে আলোচনার পর আমরা সবাই নায়ক নায়িকার মতো বেরিয়ে আসতাম। আচ্ছা, তার মানে আমার দোষ অতটা ছিল না, তাই এটা একটা স্বস্তিদায়ক সাপোর্ট গ্রুপ হয়ে উঠল। তো শুরুতে আমরা যখন শুরু করলাম, আমরা মোটে 5 থেকে 10 জন ছিলাম। তারপর সেই 10 হয়ে গেল 100 জন, আর 100 হয়ে গেল 1000 জনে। কিন্তু 10 বছর শেষে আমি বলতে পারি যে আমরা প্রায় 10,000 মানুষকে পরামর্শ দিয়েছি। 10,000 মানুষ, আমি বিশ্বাসই করতে পারছি না। মালয়েশিয়ার নারীরা কাঠের কাজ করছে এটা শোনা যায় না। আর শুধু মালয়েশিয়াতে না, আমার মনে হয় এশিয়ার দেশগুলোতে সাধারণত এমন শোনা যায় না। আমার মনে হয় এটা অনুচিত যে মেয়েরা শুধু সেলাই আর রান্না করবে আর পুরুষরা কাঠের কাজ করবে। আমার সামনে অনুসরণ করার মতো কেউই ছিল না। তাই 2019 সালে অন্য নারীদের কাঠের কাজ গ্রহণে উৎসাহিত করার জন্য আমি মালয়েশিয়ায় নারীদের জন্য প্রথম কাঠের কাজের ওয়ার্কশপ চালু করি। কিন্তু জানেন, এটা শুধু কাঠের কাজ নয়, তার চেয়েও বেশি কিছু। একজন নারীকে তাদের উপর চাপিয়ে দেয়া এইসব প্রত্যাশা ভুলে যেতে হবে, এমনকি ছোটখাটো ভুল করার ভয়ও। তাদের শেখাতে হয় যে ভুল করাটা স্বাভাবিক ব্যাপার, কারণ জীবনে আপনি ভুল করবেনই। আপনাকে শুধু শিখতে হবে সেটা কিভাবে ঠিক করতে হয়, বা সেটা করার অন্য কোনো উপায় বের করতে হয়। তাই অন্য নারীদের ক্ষমতায়ন আমাকে পরবর্তী প্রজন্মের জন্য আশা জাগায়। কারণ একবার যখন তারা এই সংকীর্ণ বিশ্বাসগুলো ভুলে যেতে পারবে, তারা তাদের সন্তানদের মধ্যেও তা ছড়িয়ে দেবে এবং জীবনযাপনে তাদের একটা নতুন পথ দেখাবে। সমাজ তাদের কাছে কি আশা করে তা নয়, বরং তারা নিজেদের জীবনে কি করতে চায়। দুই বছরের ভ্রমণ আমাকে বদলে দিয়েছে, জীবনকে উপলব্ধির দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, সবকিছুই বদলে দিয়েছে। আমি এমন এক মানুষে পরিণত হয়েছি যে শক্তিশালী, কিন্তু যার অনুভূতিও রয়েছে। In 2016, 2016 সালে আমি নতুনভাবে জীবন শুরুর সিদ্ধান্ত নিই, বালি নামের এই অসাধারণ সুন্দর দ্বীপ থেকে। সার্ফিং, এই বালি দ্বীপে সার্ফিং এর সম্ভাবনা খুঁজে পাই। বালিতে যখন আমি আমার সার্ফিং এ যাত্রা শুরু করি, তখন আমিই ছিলাম পানিতে ইন্দোনেশিয়ার একমাত্র নারী। সেখানকার সার্ফ কমিউনিটিতে যোগ্যতা প্রমাণ করে আমাকে জায়গা করে নিতে হয়েছে। আমি একজন ইন্দোনেশীয় নারী বলেই তাদের সামনে যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। আমি দেখতে তোমার সব কাস্টমারদের চেয়ে ভিন্ন হলেও আমারও এখানে থাকার যোগ্যতা আছে। তাই আমি চেষ্টা অব্যাহত রাখলাম যতক্ষণ না তারা আমাকে দেখতে পেল, যতক্ষণ না তারা বলল, ঠিক আছে, তুমি পেরেছো, তুমি অনেক কঠোর পরিশ্রম করেছো। এবং অবশেষে আমি কমিউনিটি থেকে সম্মান অর্জন করলাম। আমি যখন লংবোর্ড চালাই, উঠে দাঁড়াই, ঢেউয়ের তালে যাই, তখন আমি নিজেকে জীবন্ত অনুভব করি, আমি নারীত্ব অনুভব করি, নিজেকে সুন্দর মনে হয়। আমি যখন ঢেউয়ের তালে খেলি, আমার মন আনন্দে ভরে ওঠে, বিশেষ করে যখন ঢেউটা ভালো হয়।
কাছের কাজের পাশাপাশি আমি হাইকিং করি। আপনি যখন পাহাড়ে চড়বেন সবকিছুই অনিশ্চিত থাকে, আবহাওয়া, উচ্চতা। The altitude. আপনি কখনোই প্রস্তুত থাকতে পারবেন না যে আপনি কিসের মুখোমুখি হতে যাচ্ছেন, ঠিক জীবনের মতোই। Like life. তাই আমাকে যদি নতুন করে শুরু করতে না হতো, তাহলে আমি আমার জন্য ঠিক করে রাখা সেই পথেই আটকে থাকতাম, নিজের পছন্দ মতো কিছু করতে পারতাম না। তাই আপনি যদি জীবনের এমন পর্যায়ে থাকেন যে আপনি নিজেকে নিয়ে সন্দিহান আপনার নতুন কিছু শুরু করা উচিত কিনা, আপনার উচিত বর্তমান মুহূর্তে বাঁচা, সেই সঙ্গে আপনার বাড়তি দুশ্চিন্তা এবং উদ্বেগকে একপাশে সরিয়ে রাখা, দ্বিধাদ্বন্দ্ব পাশ কাটিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া, অনিশ্চিত ভবিষ্যতের দিকে সাহস নিয়ে এগিয়ে যাওয়া, কিছু না জেনেই কাজটা করে ফেলা, কারণ আপনি জানেন আপনি এটাই করতে চান। আমার ডিভোর্স হতে 10 বছর সময় লেগেছিল, to come through. এবং আমার মনে হয় আমি ভারতের প্রথম ব্যক্তি যে ডিভোর্স পার্টির আয়োজন করেছিলাম, এবং অনেক মানুষ এসেছিল। আর আমি আমার ডিভোর্সের সব কাগজ জড়ো করে স্তূপ করলাম, যা অনেক বড় আর উঁচু স্তূপ হয়েছিল, এবং আমরা একটা অগ্নিকুণ্ড জ্বালালাম। এটা ছিল সেই জীবনের সমাপ্তির মতো, শেষ, ওটা চলে গেছে। আমার স্বপ্নগুলো আবার ডানা মেলতে শুরু করলো। আমি লেখালেখি শুরু করলাম, এবং আমি বললাম আমি আইনজীবী হব। আমি সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি ডিভোর্স লয়ার হয়ে উঠলাম। আমার মনে হয় এখন পর্যন্ত শুরুর সেই যাত্রাটা ভালো ছিল। এই সব মানুষ আমার জীবনকে পরিপূর্ণ করেছে। আমার বর্তমান বিয়ে আমার জীবনকে সুন্দর করেছে। আমার 2 ছোট্ট মহারাজা, আমার ছেলেরা আমার জীবনকে পূর্ণ করেছে। আমি চাই মানুষ ফিরে তাকাক এবং বলুক, দেখো উনি এটা করতে পেরেছেন। শিখুন যে নির্যাতনমূলক পরিস্থিতিতে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি নিজেকে মুক্ত করতে পারেন আর অনেক উঁচুতে উঠতে পারেন। এক বছর সার্ফিং করার পর অবশেষে আমি আন্তর্জাতিক সার্ফ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেলাম। এবং তারপর আমি ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করতে জাপানে গেলাম, প্রথম ইন্দোনেশিয়ান নারী লংবোর্ড সার্ফার হিসেবে। আমি মুখে চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরলাম, সাথে একটা ছোট্ট ট্রফি আর একটা ছোট চেক নিয়ে। অবশেষে আমি আরো অনেক প্রতিভা দেখতে পাচ্ছি, আরো অনেক ইন্দোনেশিয়ান নারী লংবোর্ডার, আর এটা আমাকে সবচেয়ে বেশি খুশি করে। আমি জড়িত আছি এক দারুণ উদ্যোগের সঙ্গে, যেটা শুরু করেছেন ফিলিপাইনে থাকা আমার এক বন্ধু। প্রজেক্টের নাম পার্ল প্রজেক্ট, যেখানে আমরা ঐতিহ্যবাহী পোশাক পরে সার্ফিং করি, পরিপূর্ণ পোশাক পরে। এটা এমন কিছু যা খুব একটা দেখা যায় না। সার্ফিং এর সময় এটা করা সত্যিই খুব কঠিন। আমি প্রমাণ করেছি যে আপনি ঐতিহ্যবাহীও হতে পারেন, কিন্তু সেই ঐতিহ্য আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রক হতে পারে না। আপনি নিজের পথ নিজেই তৈরি করতে পারেন। আমি যা করে দেখিয়েছি তা যদি বিশ্বজুড়ে গ্রহণযোগ্য হতে পারে, তাহলে আপনিও সফল হবেন না কেন? এবং হ্যাঁ, বেরিয়ে পড়ুন। শুভকামনা।